কারণ সকালবেলার হাওয়ায়, সকালবেলার সুরে কোথায় একটা গান যেন ভেসেই থাকে। আজ আমাদের সঙ্গে রয়েছেন মৌমিতা মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের গায়নে বা রাগ প্রধান গানের সঙ্গে মৌমিতা, আমাদের দর্শকদের সঙ্গে তোমার পরিচয় করালাম। নমস্কার। তার পরিচয় সেই সকাল সকালই আসছে আমার কথায়, মানে ছোটবেলা থেকে শাস্ত্রীয় সঙ্গীতের গায়নের রীতিতে তুমি শিক্ষিত করেছো নিজেকে। আমি ছোটবেলা থেকে শিখিনি, অনেকটা পরে। প্রথমে ছোটবেলা থেকে গান গাইতাম, বাড়িতে পরিবেশ ছিল, বাবাও মিউজিশিয়ান। আর পরবর্তীকালে অনেক পরেই আমি প্রায় 18 বছর বয়সে গিয়ে আমি শিখতে শুরু করি। আচ্ছা আচ্ছা। তো তারপরে শাস্ত্রীয় সঙ্গীত চর্চা এখনো করে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। সাধারণত দেখেছি যারা শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে চর্চা করেন তারা খুব ছোটবেলায় শুরু করেছেন। আমার শেখা শুরুটা, ফর্মাল ট্রেনিংটা অনেক দেরিতে শুরু হয়েছে। কিন্তু সে আন্দাজে আমি বলবো যে তুমি খুব স্বল্প সময়ের মধ্যে, কারণ তুমি তো যে খুব বড় তা তো নও, তুমি বেশ ছোটই, তাই সে খুব কম সময়ের মধ্যে তুমি বেশ একটা জায়গায় গিয়ে চেষ্টা করছি, এখনো চেষ্টা করছি। ক্লাসিক্যাল মিউজিকের তো সত্যি, বা যে কোনো গান বাজনারই কোনো শেষ নেই, সমুদ্রের মতো। তো সেই জন্যই এখনো চেষ্টা করছি। কোন গায়ন রীতিতে, কোন ঘরানায় তুমি দীক্ষিত? আমি প্রথম আসলে পণ্ডিত এ কাননের কাছে শিখতে শুরু করি, তারপরে ওনারই স্টুডেন্ট শ্রী অঞ্জন মজুমদারের কাছে এখনো শিখছি। আর আসলে উনি কিরানা ঘরানার ছিলেন, আর আমিও শুরু তো করেছি কিরানা ঘরানাতে, আর বেসিক্যালি কিরানা ঘরানাতেই শিখছি। কিন্তু মানে আমার শেখার পদ্ধতিটা এমন যে এখন তো ঘরানার খুব মানে সবসময় যে রেস্ট্রিক্টেড বা লিমিটেড হয়ে শুধু ঘরানা একটা ধরে গাইছে সবাই, এমন নয়। তো আমারও গানে অবভিয়াসলি কিছু ইনফ্লুয়েন্সেস আছে অন্য ঘরানার। তো আর সেটা আমি বিশ্বাস করি যে আমি একটা ফেলোশিপের কাজ করছি, ওই গভর্নমেন্ট থেকে একটা ফেলোশিপ পাই, ওই কিরানা ঘরানার উপরেই কাজ করছি। তো তাতে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম যে অনেক পুরনো আর্টিস্টরাও কিরানা ঘরানাতে গান গেয়েছেন, কিন্তু প্রত্যেকের একটা নিজস্ব গায়ন শৈলী ছিল, আর যেটা দিয়ে একদম সেটা তাদের ইউনিক ভাবে চেনা যায় আর কি। তো মানে একটা ঘরানা হলেও সবার গান আলাদা আলাদা করে চেনা যায় যে এইরকম গান উনি গাইতেন বা এরকম। তো সেই জন্যই আমার শেখাটাও সেইভাবেই হয়েছে যে কিছু অন্য ঘরানার ট্রেসেস কিছু আমার গানে হয়তো পাওয়া যায়ও। তো কিন্তু বেসিক্যালি আমি বলতে বললে কিরানা ঘরানাই বলবো। আচ্ছা। তো আর এই যে শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি তুমি তো রাগ প্রধান গানও গেয়ে থাকো। রাগ প্রধান গানও গাই, ঠুমরি দাদরা, রাগ প্রধান গান, এইরকম। আচ্ছা, আমরা সাধারণত যেটা করি যে সকালবেলা আলাপ পরিচয়গুলো হতে থাকবে, অনুষ্ঠানটার খানিকটা সময় বাঁধা রয়েছে, কিন্তু প্রথমে একটা গান শুনে নিই। নিশ্চয়ই। আমি প্রথমেই একটা বাংলা রাগ প্রধান দিয়ে শুরু করছি, আর চেষ্টা করছি, আমি জানি না সময়ে কিভাবে সবকিছু হবে, কিন্তু চেষ্টা করছি সকালের রাগেই, যেহেতু অনুষ্ঠানটা সকালের রাগের উপরেই সবকিছু গাইতে। বাহ, একটা সুরের মধ্যে আমাদের স্টুডিওটা বেশ ভরে উঠলো। তোমার সঙ্গে যারা রয়েছেন, তোমাকে সহযোগিতা করছেন যন্ত্রে, তাদের সঙ্গে আলাপ করি দাও। হারমোনিয়ামে আছেন স্বনামধন্য শ্রী সনাতন গোস্বামী, আর তবলায় শ্রী প্রীতম পল্লে। আমরা আবার একটু কথায় আসি যে তুমি যে গান তো করো, তোমার পরিচয় তো সঙ্গীত শিল্পী হিসেবেই, কিন্তু এটা কি তোমার পেশাও? হ্যাঁ, পেশা, কিন্তু এখনকার দিনে যা হয় সার্ভাইভ করার জন্য তো কিছু একটা সঙ্গে অনেকেই রাখেন। তো সেই রকমই আমি কম্পিউটার সায়েন্স নিয়ে গ্রাজুয়েশন করেছি, আর কিছু প্রোগ্রামিং এর কাজকর্ম, ওয়েবসাইট ডেভেলপমেন্ট সবই করছি পাশাপাশি। আচ্ছা। তো কিন্তু মুখ্য গানকে মুখ্য রাখার জন্যই এগুলো পাশাপাশি করা আর কি। যদিও দুটো একেবারেই ভিন্ন মেরু, একদমই ভিন্ন মেরুর, কিন্তু ওই চেষ্টা করছি ব্যালেন্স করে চলার। কিন্তু অবশ্যই গানটাকে প্রাধান্য দেওয়ার জন্যই পাশাপাশি এগুলো করা, আর কোনো কারণ নেই। আর রিওয়াজ করার সময় পাও? তোমার যা পেশা, তারপর না, পেশা মানে আমি সবটাই বাড়িতে বসে ফ্রিল্যান্সিং করি। আমি কোনো জায়গায় গিয়ে, আসলে এটা খুব অসুবিধা হয় যে কোনো সঙ্গীত শিল্পীর পক্ষে, মানে কোনো চাকরিতে থেকে রোজ যাতায়াত করে সবকিছু করে আর তারপরে রেয়াজ করার সময় সত্যি হয় না। তো সেই জন্য আমি চেষ্টা করি বাড়ি থেকেই যতটা সম্ভব হয় কাজ করতে। এখন তো দেখো প্রযুক্তির যে কত রকমের সুবিধা বেরিয়েছে, সেখানে ওয়ার্ক ফ্রম হোম যে কথাটা আছে, সেটা তো অনেক জায়গায় করা যায়, অনেক সুবিধা হয়ে গেছে। এবং সেই বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে খুব সুবিধা হয়েছে জানো, যে বাড়িতে থেকেও আরো 5টা কাজের সঙ্গে এটা করা যায়। অনেক সময় হয়তো মনে হয় যে
তাহলে কোনো কাজটাই ভালো করে হয় না, কিন্তু তা তো নয়, মেয়েরা মাল্টিটাস্কিংটা খুব ভালো করে পারে, খুব ভালো করে করে। সহজা তো। হ্যাঁ, এটা খুব সেই সেই দশভুজার কনসেপ্ট যেরকম একদম। আমাদের রয়েছে যে মা দুর্গা 10 হাতে কত সমস্ত কাজ করছেন। ঠিক। তো যাই হোক, তোমার গান শুনছি, খুব ভালো লাগছে। মৌমিতার সঙ্গে কথায় আর মৌমিতার গানে আমরা আবার ফিরে আসছি অনুষ্ঠানের মূল স্রোতে। মৌমিতা, তুমি নিশ্চয়ই গানের জন্য দেশ বিদেশে অনেক ট্রাভেল করেছো? খুব বেশি না, আমি শুধুই বিদেশ বলতে পাকিস্তানে গিয়েছি, and সেটা খুব একটা অদ্ভুত রেয়ার কাইন্ড অফ এক্সপিরিয়েন্স, কিন্তু ভীষণ ভালো। লাহোর আর করাচি দু জায়গাতেই পারফরমেন্স ছিল, অ্যান্ড ক্লাসিক্যালেরই পারফরমেন্স ছিল, কিন্তু মানে এত ভালো রেসপন্স পেয়েছি, সেটাই আমার খুব আনন্দ লাগে ভাবলে যে আসলে ওখানে ক্লাসিক্যাল মিউজিকেরও তো চর্চা খুব মানে খুব চর্চা, এবং ওরা খুব মন দিয়ে করেন। একদম, হ্যাঁ, সেই জন্যই মানে পুরো মানে খুব ভালো রেসপন্স পেয়েছিলাম সবার কাছ থেকে। আর ওদের আমি ভীষণ সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, সবকিছুতেই খুব ভালো লেগেছে আমার, মানে ওটা চিরকাল মনে থাকবে। এটা কি কোনো বিশেষ ফেস্টিভ্যালে গিয়েছিলে? না, ফেস্টিভ্যালে না, এটা ওই অল পাকিস্তান মিউজিক কনফারেন্স আর রফ আনসারি ফাউন্ডেশন মিলিয়ে ওখানকার মানে বড় অর্গানাইজেশন বলতে ওনারা আছেন আর কি লাহোরে, তো ওনারা জয়েন্টলি একটা কনসার্ট, আমারই সোলো কনসার্ট ছিল, আচ্ছা, তো অর্গানাইজ করেছিলেন, তো আমি গিয়েছিলাম। আর করাচিতেও একজনের কনসার্টে করেছিলাম। তো কিন্তু পরের বছর বেসিক্যালি আমার যাওয়ার কথাও ছিল একটা, সেটা বড় কনফারেন্সে, ওই এপিএমসিরই 50 বছরের সেলিব্রেশন ছিল, কিন্তু আনফর্চুনেটলি তখন এত বেশি ডিস্টারবেন্স চলছে, আর এখন তো নানা রকম পলিটিক্যাল ডিস্টারবেন্স, সবকিছুর জন্য ওখানে যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে গেল। সব প্ল্যান করেও আমি ক্যান্সেল করতে বাধ্য হলাম। কোন বছরের কথা বলছো? এটা আমি গিয়েছিলাম 2008-এ, তখনও কম বেশি ডিস্টারবেন্সেস চলছিল, কিন্তু তার মধ্যে গিয়েছিলাম। কিন্তু 2009-এ আবার আমার যাওয়ার কথা ছিল, তখন ওদের 50 ইয়ার্স সেলিব্রেশন ছিল ওই কনফারেন্স, ওই ইয়ের এপিএমসির আর কি। তো সেইখানে আলটিমেটলি ওরাও ক্যান্সেল করলো, কারণ ওদের অনেক রকম ইস্যুজ এসে গেছিল, তো ওই জন্য ইন্ডিয়া থেকে নিয়ে যেতে ওদেরও একটুখানি আসলে রাজনৈতিক ব্যাপারটা একদম আলাদা, সেটা একদম অন্য একটা মেরু। আর কিন্তু সাংস্কৃতিক আদান প্রদান তুমি দেখবে পৃথিবীর মধ্যে সব দেশের সঙ্গে সব দেশের ওইখানে ব্যারিয়ার নেই, যেখানে সংস্কৃতি সেখানে পৃথিবী একটাই পৃথিবী, এবং সেখানে আসলে এখান থেকে অনেক রকম ধারণা মনের হয়তো পোষণ করে কেমন হবে দেশটা, কিন্তু আমি গিয়ে আমার এত ভালো লেগেছে, সেই এক্সপিরিয়েন্সটা সত্যি আমি বলে বোঝাতে পারি না কাউকে, যে আমার মানে ভীষণই ভালো এক্সপিরিয়েন্স একটা। দেখে এমনি সাধারণত দেখেছি যারা ঘুরে বেড়াই আমরা, আমিও খুব যেমন বেড়াতে ভালোবাসি, দেশ সবই খুব সুন্দর, হ্যাঁ, জিওগ্রাফিক্যাল এটা যদি দেখো অবস্থান, সমস্ত দেশই খুব সুন্দর, এবং দেশের সাধারণ মানুষ সবাই কিন্তু খুব ভালো, খুব আতিথেয়তা পাবে, ভালোবাসা পাবে, সেটাই একদম ঠিক। কিন্তু আমি রাজনীতি একেবারে সরিয়ে রাখছি, আমার পলিটিক্যাল ইস্যুজ একদম সরিয়ে রাখছি, সেটা আলাদা জিনিস, একেবারেই আলাদা জিনিস। কিন্তু সেই কবে মানে কোন যুগের কথা, রাজায় রাজায় যুদ্ধ হতো, এই দেশ ও দেশ, সেই সব তো আছেই, সে কোনোদিন ছিল না এমনও ছিল না, এবং সব সময়ই থাকবে, সেটা আলাদা জিনিস। কিন্তু কালচারাল এক্সচেঞ্জে সেটা বাধা হয় কোনোদিনই, কালচারালি যেখানে মানুষ এক জায়গায় একই মঞ্চে এসে দাঁড়ায়, সেখানে সব মানুষ কিন্তু খুব সৌহার্দ্যপূর্ণ এতে রয়েছেন, সেটা ভাবতে খুব ভালো লাগে। তোমার আরো গানেই যাব, গান শুনতে সকালবেলা ভালো লাগে। আমি একটা দাদরা গাইছি, জংলা ভৈরবী বা ভৈরবী বলা যেতে পারে। তুমি যে শাস্ত্রীয় সঙ্গীত গাও বা রাগ প্রধান গান গাও, তার পাশাপাশি অন্য কোন রকম গান গাইতে কখনো ইচ্ছে করেছে, যেমন ধরো রবীন্দ্রনাথের গান? বা খুব রিসেন্টলি, আমি সত্যি কোনো ফর্মাল ট্রেনিং নেই আমার রবীন্দ্রসঙ্গীতে, কিন্তু চারপাশে তো এখন অনেকে গাইছেন, খুব ভালো গাইছেন, সেইগুলো শুনে কানে তো আসেই, তো শুনে শুনে বেশ কিছু গান খুব ভালো লাগে, সেগুলো মনে হয় নিজেও গাই একটু। তো মানে আমার ফর্মাল ট্রেনিং নেই বলে সাহস করে হয়তো সবসময় গাইতে পারি না, কিন্তু রাগের ওপরেও এত সুন্দর সুন্দর গান আছে ওনার কম্পোজিশনস, মানে সেগুলো শুনলেই মনে হয় মানে এইরকম এত সুন্দর কম্পোজিশন কি করে বানালেন, মানে তো সেই রকমই কিছু কিছু গান এখন চেষ্টা করি আজকাল গাইতে, তো নিজেই চেষ্টা করে। আসলে রবীন্দ্রনাথের গানে আরেকটা যেটা হয় সেটা হচ্ছে কথার সঙ্গে সুর এমন ভাবে মিলেমিশে আছে না, তখন মনে হয় কোনটা আগে যাচ্ছে, কথা আগে যাচ্ছে না সুর আগে যাচ্ছে, আর এই কথাটার জন্য যেন এই সুর ছাড়া আর অন্য সুর যেতই না, এরকম মনে হয়, নিয়ে মনকে একেবারে বুঁদ করে রাখে। রবীন্দ্রনাথের গান যদি শোনাতে চাও তাহলে আমরা একটা শুনতে খুশি হব। ঠিক আছে, নিশ্চয়ই, আমি চেষ্টা করছি। আমার রাগ ললিতের ওপরে একটা গান খুব ভালো লাগে, সেটা আমি চেষ্টা করছি গাইতে।